the most powerful economy, the strongest army. We are science, health, and culture. We are creating a better world. We are discovering new worlds. We are education and sharing. The future is ours. We are the European, and together we are unstoppable. সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইমস 24 টিভির বিশেষ নিয়মিত লাইভ অনুষ্ঠান ইউরোপ টাইমস। দর্শক, আজকে ইউরোপ টাইমসের 29 পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহির্বিশ্বের প্রবাসী ভাই বোনদের বিভিন্ন কমিউনিটির সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আমরা কথা বলি বিভিন্ন কমিউনিটির আচার অনুষ্ঠান এবং আমাদের প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন কথা, যে কথার মধ্য দিয়ে আমরা চাই আমাদের এই আবেদনগুলো সংশ্লিষ্ট দপ্তর বিবেচনা রাখবে, এমনটি প্রত্যাশা রেখে আমরা এই অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছি। আজকেও আমি আপনাদের সাথে, দর্শক আমাদের সাথে বরাবরের মতো দুইজন অতিথি রয়েছেন। দুইজন অতিথির সাথে আমরা পরিচিত হব, এরপরে আপনাদের সাথে আমরা কথোপকথনে যাব। দর্শক, আপনাদেরকে এর আগে একটা জিনিস বলে রাখছি যে এই অনুষ্ঠানের অংশ নিতে পারেন আপনারা সরাসরি কল করে। আমাদের স্কোরে একটি নাম্বার দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করতে, সরাসরি কল করে আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন কমেন্ট বক্সে কমেন্টস করে। দর্শক, আর কথা বাড়াবো না, আমরা প্রথমেই পরিচিত হব আমাদের আজকের অতিথিদ্বয়ের সাথে। প্রথমে আমি পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন নার্গিস সুলতানা, প্রতিষ্ঠাতা মঙ্গলালয় ফাউন্ডেশন নার্গিস সুলতানা। তাকে আমরা স্বাগত জানাই স্টুডিওতে আজকের ইউরোপ টাইমসে। কেমন আছেন নার্গিস সুলতানা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, বেঁচে আছি, ভালো আছি। এই বর্তমান পরিস্থিতিতে আসলে বেঁচে থাকাটাই হচ্ছে ভালো থাকা, আল্লাহর নিয়ামত। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সত্যি বলেছেন যে বেঁচে থাকাটাই কিন্তু আল্লাহর নিয়ামত। আমরাও বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, এবারে আমি পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতালির প্রেমের শহর ভেরোনা শহর থেকে আমাদের সাথে যুক্ত আছেন জনাব ফারুক শিকদার, সভাপতি আন্তর্জাতিক প্রবাসী শ্রম ও মানবাধিকার আন্দোলন এবং সভাপতি LAHDF আইন সহায়তা ও আন্তর্জাতিক মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ভেরোনা ইতালি এবং প্রতিষ্ঠাতা আয়োজক ও সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সমিতি ভেরোনা। তার অসংখ্য আরো এছাড়াও তিনি কমিউনিটির অসংখ্য কার্যক্রম পরিচালনা করে থাকেন, নতুন প্রজন্ম নিয়েও কাজ করে থাকেন এবং কাজ করে থাকেন অভিবাসীদের সমস্যা সমাধান নিয়ে। আমরা তার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম জনাব ফারুক শিকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইউরোপ টাইমসের পক্ষ থেকে। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সকল কলাকুশলী এবং টাইমস 24 টেলিভিশনের সকল কলাকুশলীদেরকে এবং সম্মানিত নার্গিস সুলতানা আপা সহ সকল নেতৃস্থানীয় এবং উপস্থাপক জনাব রিয়াজুল ইসলাম ভাই, আপনাকে সবাইকে জানি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভালো আছি, আমরা ভালো আছি, তবে আমরা ধীরে ধীরে ভালো থেকে একটু খারাপের দিকে যাচ্ছি। তারপরে আশা রাখি যে সকল কিছুই মোকাবেলা করা সম্ভব। দয়াল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই সহযোগিতা কামনা করি সর্বোচ্চ, যে তিনি আমাদের সবাইকে যে যেখানে আছি সকলকেই হেফাজতে রাখবেন। অবশ্যই ইনশাআল্লাহ। আমরা শুনবো আপনি যেখানে আছেন ওখানকার ধীরে ধীরে যে আপনারা একটু সমস্যার দিকে চলে যাচ্ছেন সেটি আমরা শুনবো। তার আগে দর্শক আপনাদেরকে বলে রাখছি, আপনারা কিন্তু স্কোরে একটি নম্বর দেওয়া আছে, আপনারা সরাসরি কল করে আমাদের আজকের দুজন অতিথির সাথে আপনারা কথা বলতে পারেন প্রবাসী অভিবাসীদের বিভিন্ন স্কিল নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন সমাধান নিয়ে আপনারা কথা বলতে পারেন। আমি স্কোরের নম্বর থেকে আবারও আপনাদেরকে একটু বলে দিচ্ছি, 018198144449 এই নম্বরে আপনারা কল করে কথা বলতে পারেন। দর্শক,
আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমাদের আজকের অতিথিদ্বয়ের সাথে আলোচনায়। আমরা প্রথমেই নার্গিস সুলতানা, প্রতিষ্ঠাতা মঙ্গলালয় ফাউন্ডেশন, আপনার সাথে আমরা কথা বলতে চাচ্ছি। প্রথমেই যদি আমরা বলতে চাই যে ইরাকে বাংলাদেশি কমিউনিটির অবস্থা কেমন এখন, করোনা পরিস্থিতি কেমন আছে, এই বিষয়টা আমরা ছোট করে একটু প্রথমেই জানতে চাইবো, এবং এখানকার বাংলাদেশিরা আকামা বা ওই অবৈধ তার বিষয়গুলো কিভাবে তারা বৈধতা নিচ্ছে, এই প্রসঙ্গটা প্রথমেই আমরা শুরু করব আপনাকে। হ্যাঁ, শুরুতেই ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের অনুষ্ঠানের উপস্থাপক আমাদের অত্যন্ত প্রিয় কাউসার ভাইকে আজকে আমাকে এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের টাইমস 24 এর সকল কলা কৌশলীকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার সহ অতিথিকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি যারা শুনবেন বা পরবর্তীতে এখন শুনছেন এবং পরবর্তীতে শুনবেন। আর বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনদেরকে। কাউসার ভাই, সবাই আমরা জানি যে আসলে দীর্ঘ মাস ধরে আমরা একটি মহামারী মধ্য দিয়ে যাচ্ছি। তো আমরা ইরাক প্রবাসী কেন, বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশই আসলে আগের মতো নেই, অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবং প্রবাসী ভাইদের কথা, বোনদের কথা যদি বলি, তারাও যে এই বর্তমান পরিস্থিতিতে ভালো আছে তা না, তবে হ্যাঁ আগের থেকে কিছুটা হলেও ভালো আছে, কারণ এখন আর ওইভাবে লকডাউনটা নেই, তারা কাজে যেতে পারছে। হ্যাঁ, তারা মোটামুটি কিছুটা হলেও স্বাভাবিক পরিস্থিতির মধ্যে তারা আছে। আর একটি বর্তমানে যে করোনা পরিস্থিতি, এখন দেখা গেছে অনেকদিন আমরা সহ্য করতে 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 একটা পর্যায়ে এসে চলে এসেছি। এখন আসলে আমরা করোনার ভয়ে ভীত না। হ্যাঁ, আমরা করোনার ভয়ে কেউই ভীত না। আমরা এখন সবার মাথায় একটি চিন্তা যে আমরা যতটা দিন বসেছিলাম সেই বসে থাকাটা কিভাবে কাজ করে পুষিয়ে নেওয়া যাবে, সেই চিন্তায় সবাই আছে। আর প্রবাসী ভাইরা যারা ইরাকে আছেন, এখন পর্যন্ত আসলে খুব যে তারা করোনায় আক্রান্ত হয়েছেন বা এমন কিছু শোনা যাচ্ছে না। তবে হ্যাঁ, করোনায় আক্রান্ত হচ্ছেন প্রতিদিনই 2000 থেকে 2500 লোক আক্রান্ত হচ্ছেন, তবে ওখানকার লোকজনই বেশি আক্রান্ত হচ্ছেন, আর মারাও যাচ্ছেন, অনেক লোকই মারা যাচ্ছেন। তো এভাবেই চলছে করোনা পরিস্থিতি। আর আরেকটা জিনিস যেটি আপনি জানতে চেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ইরাকে যে সকল প্রবাসী ভাই বোনরা রয়েছেন তাদের কিন্তু আকামা নেই। তারা দীর্ঘদিন ধরে এই আকামা নেই এবং অবৈধ ভাবে ওখানে পড়ে আছে। যেমন তারা কাজ করছে ঠিকই, বাট তারা স্বাচ্ছন্দ্যে বাইরে বেরোতে পারছে না, কাজ করতে পারছে না, ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে তারা ফেস করছে প্রতিনিয়তই। তবে আশার বিষয় হচ্ছে এই যে গত মাসে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কুর্দিস্তানে, ইরাকের কুর্দিস্তানে আরবিল শহরে সবাইকে বৈধতা দেওয়ার জন্য আকামা দেওয়া শুরু করেছে। সেপ্টেম্বরের 15 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এটি চলবে। হ্যাঁ, আর হচ্ছে যারা বাগদাদে আছেন, বসরায় আছেন, কারবালা, নাজাফে আছেন, সুলাইমানি আছেন এবং বিভিন্ন প্রদেশগুলোতে আছেন, তারাও আশা রাখছি যে খুব শীঘ্রই তারা আকামা পেয়ে যাবেন। একটা ঘোষণা আসবে, কারণ বাংলাদেশ দূতাবাস সেই বিষয়ে সরকারের সাথে কথা বলছে এবং কথা বলেছে, এবং তারা আশা অনুরূপ পেয়েছে, আশ্বস্ত হয়েছে যে তাদেরকেও যারা পায়নি, যারা অবৈধ আছে বাগদাদ বিভিন্ন প্রদেশে প্রবাসীদেরকে সাধারণ ক্ষমায় তারা আকামার ব্যবস্থা করে দিবে। তো আমি এই মুহূর্তে আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা আরবিলে কুর্দিস্তানে অবস্থানরত যে সকল প্রবাসী ভাইরা এবং বোনরা আছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি যে আপনারা একটু চোখ কান খোলা রেখে আপনারা আকামা অফিসে যাবেন এবং আপনারা আপনাদের আকামাটা করিয়ে নেবেন। খুব সুযোগ যাচ্ছে, আপনারা বসে থাকবেন না, কারণ হচ্ছে আপনারা যাদের মালিক নেই তারা অবশ্যই উকিল ধরবেন বা কোনো মালিকের কাছে যাবেন,
তাদেরকে নিয়ে ধরে তাদের আন্ডারে থেকে আকামাটা করবেন। তারপরও যদি না হয় আপনারা অবশ্যই বাংলাদেশ দূতাবাসের হেড অফ সেন্সারের সাথে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যার কথা বলবেন, অবশ্যই আকামাটা করে নেবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বলেছেন। তবে আমি যদি আরেকটা ইন্টারাপ্ট করি যে এই আকামা নাই কেন, তারা কি আকামা বিহীন চলে গিয়েছিল ইরাকে, নাকি ওখানে যাওয়ার পরে তারা অবৈধ হয়েছে? এই বিষয়টা একটু ক্লিয়ার আমরা বুঝতে পারিনি। আসলে হয় কি যে অনেকে আমরা যখন বাংলাদেশ থেকে অনেক প্রবাসীরা বাংলাদেশ থেকে যখন যায় তখন তারা অনেকেই দালাল ধরে যায়। হ্যাঁ, তো প্রপার যে ওয়েটা তারা ফলো করে না। প্রপার ওয়েটা ফলো না করলে দেখা যায় যে তাদের যেই কোম্পানিগুলোতে তাদেরকে বলা হয় যে এই কোম্পানি জব তাদেরকে দিয়ে ভিসা করে নেওয়া হয়েছে, বাট গিয়ে দেখা যায় সেই কোম্পানি না। অনেকে আছেন। একটা কল হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমরা কলারকে হারিয়ে ফেলছি। দুঃখিত কলার, আপনাকে আমরা হারিয়ে ফেলছি। বলছিলেন যে দালালের খপ্পরে পড়ে। হ্যাঁ, খপ্পরে পড়ে যায় এবং যারা মানে প্রপার হইতে যায় তাও দেখা যাচ্ছে যে কোম্পানিতে তাদের জবের মেয়াদ থাকে 3 বছর। 3 বছর পরে দেখা যায় যে তাদের ওখানে আর জবটা থাকে না। হ্যাঁ, না থাকলে তারা অন্য জায়গায় চলে যায় বা ওইখানে থাকে না, কোম্পানিও তখন আকামা দেয় না। যেমন ধরেন এইখানে যে এই কিছুদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে 12,000 শ্রমিকদেরকে পাঠানো হয়েছে। হ্যাঁ, 12,000 শ্রমিকদের পাঠানো হয়েছে কোরিয়ান 2টা কোম্পানিতে। 12,000 আমাদের প্রবাসী ভাইরা কাজ করতেন। একটা প্রজেক্টে ছিল, সেই প্রজেক্টের মেয়াদ ছিল ধরেন 3 বছর 4 বছর। 4 বছর শেষ, সেই প্রজেক্টের আর ফান্ড নেই। তখন তারা কি করবে? তখন তারা বাধ্য হয়ে প্রবাসী ভাইদেরকে 10,000কে পাঠিয়ে দিয়েছে। তবে আর বাংলাদেশ দূতাবাসের রিকোয়েস্টে তারা 2,000কে রেখেছে। 2,000কে রেখেছে নতুন প্রজেক্টে দেওয়ার জন্য। হ্যাঁ, তো দেখা গেছে যে তাদেরকে যদি রাখতো তাদের তো আকামা থাকতো না, তার বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চলে যেত। তো এরকম করে ঘুরে বেড়াচ্ছে যারা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি নার্গিস চৌধুরী, আমরা বুঝতে পেরেছি যে আসলে কেন তারা আকামাচ্যুত হচ্ছে, এবং অনেকে আকামা নিয়ে গেলেও ওখানে কাজের যে কন্ট্যাক্ট শেষ হয়ে গেলে তারপরে তারা আকামা হারাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবার আসবো। আমরা একটু চলে যেতে চাই ইতালির ভেরোনায়, সেখানে আমাদের সাথে যুক্ত আছেন জনাব ফারুক শিকদার। আপনার সাথে আমরা যদি জানতে চাই যে এই মুহূর্তে ইতালিতে বসবাসরত প্রবাসীরা কি কি সাফার করছে, এবং সেকেন্ড ওয়েভে আবারও কিন্তু করোনা ইতালিতে বেড়েই চলেছে। এই প্রসঙ্গটা আপনার কাছ থেকে জানতে যাবো যে কতটুকু ঝুঁকির মধ্যে আপনারা রয়েছেন এবং ইতালি প্রবাসী বাংলাদেশিদের অবস্থাটা এই মুহূর্তে কেমন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আমাদের সহ অতিথি নার্গিস সুলতান আপা খুব সুন্দর করে তার প্রবাসের যে বিবরণগুলি তুলে ধরলেন। সত্যি সমসাময়িক এবং সারা বিশ্বের প্রবাসীদের ন্যায় ইরাকের যে পরিস্থিতি সে তুলে ধরলেন। আমি খুবই তার সাথে আন্তরিকভাবে একমত আছি। এই ধরনের প্রবলেম, যেহেতু আমি একজন প্রবাসী শ্রমজীবী মানুষের সাথে কাজ করি এবং প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করি, একজন প্রবাসী অধিকার আন্দোলনের কর্মী হিসেবে তার যে এলাকার যে প্রবলেমগুলি সে তুলে ধরলেন এবং সেখানকার বর্তমান পরিস্থিতি, সত্যি এটা একটি বিবেচনার বিষয়, আলোচনার বিষয়। তো আমি এই ইটালিতে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলিও কোনো অংশে কম নয়। তো সর্বপ্রথমে আমি যে জিনিসটা করতে চাচ্ছি, আমি সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই স্বাধীন বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল এই বাংলাদেশ, এবং বাংলাদেশের এই জনগণই আজকে প্রবাসে এসে তারা বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ পোহাচ্ছে এবং দুর্ভোগে আছে। এবং সেই স্বাধীন বাংলাদেশের সূর্য সন্তানদের যে আত্মত্যাগ, আমি শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি। আমি স্মরণ করি বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক এবং সমাজ কর্মীদের, যাদের চিন্তা চেতনায় বাংলাদেশ পুনর্গঠনের সবসময় ভূমিকা রাখে।
আমি শ্রদ্ধাভরে স্মরণ করি যে সকল নেতৃবৃন্দ জীবিত আছেন এবং মরে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই জাতীয় 4 নেতাদের, তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের প্রতি জানাই আন্তরিক গভীর শ্রদ্ধাঞ্জলি। আমি লাল সবুজের পতাকার তলে সকল বাংলাদেশিদের অবস্থান সমান, এই লক্ষ্য নিয়ে আমি যে আত্মচেতনা আমার ভিতরে কাজ করে, সে বিষয় থেকে আমি এই দীর্ঘ 2 যুগের বেশি প্রবাস জীবনে থেকে আমি প্রবাসীদের এবং প্রবাসী জীবনের যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতায় আমি দুঃখ বেদনা ছাড়া আর কোনো কিছুই আমি দেখি না। সেই প্রবাসীদের দুঃখ কখনো শেষ হয়নি, কখনো শেষ হবে না। আজকে একটা দুঃখ যদি আমরা ঘোচাই, আরো 2টা দুঃখ আমাদের সামনে এসে উপস্থিত হয়। এটা হোক আমাদের স্বদেশে, হোক আমাদের প্রবাসে। তো আমি আজকের যে প্রবাসীদের যে বর্তমান পরিস্থিতি, ইটালিতে যেই বলতে গেলে নাজুক অবস্থাটা এর জন্য যে কর্ম উপার্জন এবং কর্মস্থল দুটোটাই কমে গেছে, পাশাপাশি করোনা ভাইরাসের আক্রমণ। আমরা ইতিমধ্যে যে 1 লক্ষের উপরে করোনাক্রান্ত পরিস্থিতি মোকাবেলা করে ইটালিয়ান সরকার প্রায় 40,000 জনগণ হারিয়েছেন। প্রায় 40,000 লোক মারা গেছে, ইটালি নাগরিক, এর মধ্যে প্রবাসীরাও আছে। পাশাপাশি প্রায় সারা বিশ্বের প্রায় 80,000 শ্রমিকের কর্মস্থান হারিয়েছেন ইটালিতে, এবং তাদের সেই কর্মস্থান আর ফিরে আসেনি। এই কারণে যে যেখানে করোনা ভাইরাস মাত্র শেষ হচ্ছে 2 মাস আগে, সে 2 মাসের যেতে না যেতেই এখন আবার লকডাউন শুরু হয়ে গেছে। আজকে বিগত 2 দিন আগে ইটালিতে নতুন ডিপিসিএম আইন পাশ হয়েছে, যার দরুন ইটালিতে 6টার পরে, সন্ধ্যা 6টার পরে কোনো ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, বার এবং ডিস্কো, বেয়ামাগার সহ কোনো ধরনের এই ধরনের গ্যাদার প্লেস গুলা ওপেন করতে পারবে না। আমি ইতিমধ্যে গত পরশুদিন একটা আন্দোলনের আমি মাঠে নেমেছি। প্রবাসী শ্রমিক এবং ইটালিয়ান শ্রমিকদের ন্যায্য অধিকার এই করোনা পিরিয়ডে কিভাবে সরকার দেখবে, কিভাবে সরকার তাদের সার্বিক সহযোগিতা করবে, এখানে আমরা 5টা আর্গুমেন্ট নিয়ে মাঠে নেমেছিলাম। তো আমি তুলে ধরবো 5টা আর্গুমেন্ট কি কি ছিল। তার আগে আমি যে বর্তমান পরিস্থিতিগুলো তুলে ধরতে চাচ্ছি, এটা হলো যে দেখেন আজকে করোনা ভাইরাসের শুরু লগ্ন, সেকেন্ড স্টেপের শুরু লগ্ন। এখনই দেখেন আমাদের প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের সাথে ভেনেতোর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিচ্ছে। সুইজারল্যান্ড চাচ্ছে না যে এই ভেনেতোর প্রবাসীদের এবং ইটালিয়ান নাগরিক সহ ভেনেতোবাসীরা সুইজারল্যান্ডে ঢুকতে পারবে না, এটা রাস্তা বন্ধ করে দিয়েছে। বর্তমানে লোম্বার্দিয়া প্রদেশে, মিলান সহ লোম্বার্দিয়া প্রদেশে, সেখানে আপনার লকডাউনের আকার আপনার বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন 6টার পরে তো আছেই, তারপরে ধরেন আপনার কেউ জনগণ পর্যন্ত রাস্তাঘাটে চলতে পারবে না। 4-5 জন মিলে যে আমরা যে বন্ধু সুলভ ভাবে চলাফেরা করতাম, সেই চলাচল আজকে বন্ধ করে দিয়েছে মিলানোতে। আজকে আমাদের প্রতিবেশী জেলা ভেনেতো প্রদেশের রাজধানী ভেনিসে, সেখানে আপনার প্রায় 500 কর্মসংস্থান টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি সহ ইটালিয়ান ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে। এই 500 প্রতিষ্ঠানে যদি আপনি 10 জন করেও যদি কর্মী হিসাব করে থাকেন, তাহলে দেখা যাবে যে বহু কর্মী তার কর্মসংস্থান হারিয়েছে। আজকে এই যে বিপর্যস্ত পরিস্থিতির সামনে আমরা চলে এসেছি, আল্লাহ যদি মাফ না করে, তাহলে আমাদের আগামী 1 মাস এভাবে চললে দুর্যোগের শেষ থাকবে না, দুর্ভোগের শেষ থাকবে না। পাশাপাশি রোম, নাপোলি এবং সিচিলিয়ার পালেরমোর মতো ঘনবসতি এলাকাগুলোতে যদি ধরেন আগামী দিনগুলিতে প্রভাব আসে, এই করোনা ভাইরাসের প্রভাবটা আসে,
তাহলে এটা বর্তমানে এবছর আগামী যে নভেম্বর ডিসেম্বর মাস, এই শীতকালীন যে একটা আঘাত, এটা সামাল দেওয়াটা সকলের জন্য কঠিন হয়ে আসবে। তো আমি আশা করব সরকার তার উপযুক্ত সিদ্ধান্তগুলি নেবেন এবং পাশাপাশি প্রবাসীরা যারা আছি এবং আমরা যারা প্রবাসে কাজকর্ম নিয়ে আছি তাদেরও কিছুটা সতর্কতা সহিত চলাফেরা করতে হবে এবং সতর্ক অবস্থানে থাকতে হবে। যে আমরা যেরকম ধরেন একটু একসাথে বসবাস করে অভ্যস্ত, সন্ধ্যার পরে বা কাজের পরে একটু বিশ্রাম করি, বন্ধুদের নিয়ে একটু আড্ডা মেরে চলতে জানি, এভাবেই তো বুকের ভিতরে অনেক কষ্ট। দেশের বাহিরে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এখানে আছি, তো প্রবাসীদের আত্মীয় শুধু প্রবাসীরাই। প্রবাসী একটা বন্ধুর সাথে 10টা মিনিট কথা বলা, একটু কুশল বিনিময় করা, এক কাপ চা খাওয়া, এটাই তো প্রবাসীদের আড্ডা। আজকে দেখেন এই আড্ডাটা থেকে বঞ্চিত হতে যাচ্ছি। কর্মসংস্থান তো আছে, কর্ম করে চলতে হবে এবং প্রবাসের যে সংগ্রাম এটা করেই যেতে হবে। তারপরেও যে আমাদের যে মনের একটু তৃপ্তি, সেই তৃপ্তি স্থান থেকে আমাদের একটু দূরে থাকতে হবে, এটা মেনে নিতে হবে। কারণ সরকার যে পদক্ষেপগুলি নিচ্ছে এগুলো সবগুলি পদক্ষেপ মানব কল্যাণমুখী, মানবের সেফটি, আমাদের সেফটির জন্য এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। তারপরেও যদি আমরা চিন্তা করি যে প্রতিষ্ঠানগুলি যদি এরকম ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তাহলে প্রবাসীদের দুর্ভোগ আরো বেড়ে যাবে। কারণ কি, আমরা প্রবাসীরা এই কর্মের উপরেই কিন্তু নির্ভরশীল। প্রবাসে এসেছি কর্ম করার জন্য, কর্ম উপার্জন করে নিজের দেশকে স্বাবলম্বী করব, নিজের পরিবারকে স্বাবলম্বী করব, পাশাপাশি নিজের আত্মীয় স্বজন, এই প্রতিবেশী ভাই বন্ধু যারা আছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের যে প্রচেষ্টা এবং যে আমাদের যে ভূমিকা, এইগুলি ধরেন বন্ধ হয়ে যাবে। আজকে যদি ধরেন আজকের বাংলাদেশি প্রবাসীরা যদি বিশ্বের দরবারে বা বিশ্বে তাদের কর্মসংস্থান হারায়, তাদের দেশে রেমিটেন্স প্রেরণ থেকে বঞ্চিত হবে, দেশ হারাবে রেমিটেন্স। প্রবাসীরা হয়তো এখানে কষ্ট করে একটা দিন পার করবে, কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে বিশাল ক্ষতি হয়ে যাবে। তো আমরা সবাই আজকে একই কাতারের বাসিন্দা, এই কারণে যে এই করোনা ভাইরাস আমাদের কাউকে ছাড়ছে না। আমরা হয়তোবা প্রবাসে এই ইটালিতে হয়তোবা একটু বেশি অনুভব করছি, হয়তোবা অন্য একটা প্রবাসে হয়তোবা একটু কম, তারপরেও আমরা সবাই করোনা ভাইরাসে প্রভাবিত। জি, আশা করব। ধন্যবাদ। আমরা আসবো আবারও অন্য প্রসঙ্গ নিয়ে। আপনার যে আন্দোলন শুরু করেছেন, আপনারা গত শনিবারে একটা আন্দোলন করেছেন, সেটা আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে। আমরা ওই প্রসঙ্গ টেনেও কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার করে আপনি বলেছেন যে প্রবাসীদের কি কি সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং প্রবাসীরা যে সমস্যা আছে, বাংলাদেশিরা কাজ হারাচ্ছে বিভিন্ন স্তর থেকে, সেটা আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আবার আসছি। আমরা একটু চলে যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছে নার্গিস সুলতানা, আপনার সাথে কথা বলতে চাই। নার্গিস সুলতানা, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা আপনার কাছে জানতে চাইবো যে প্রবাসে যাওয়ার ক্ষেত্রে কতটুকু স্কিল নিয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? যে আমাদের প্রবাসী যারা যেতে চায়, আমরা অনেকেই নতুন প্রজন্মের মধ্য থেকেও অনেকে কিন্তু প্রবাসে পাড়ি জমাতে চাচ্ছে, অনেকে হয়তো একটু আধুনিক জীবনযাপনের উদ্দেশ্যেই কিন্তু পাড়ি জমাতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কি বলার আছে এই বিষয়টা? ধন্যবাদ কাউসার ভাই। আজকাল আপনি দেখে থাকবেন যে আমাদের দেশের প্রায় প্রতিটি ঘর থেকেই কেউ না কেউ কিন্তু প্রবাসে আছেন। তারা তাদের উন্নত জীবন যাপনের জন্যই প্রবাসে যেয়ে থাকেন এবং প্রবাসে গিয়ে তারা নিজেদের ভাগ্যকে ফেরানোর চেষ্টা করেন এবং তারা ধরেই নেয় যে আমরা যদি দেশ ছেড়ে প্রবাসে যাই হয়তোবা আমাদের ভাগ্যটা ফিরে যাবে। কিন্তু তারা যাওয়ার পরে আসলে বুঝতে পারে যে সেটা কতটা সত্য, যে যাওয়ার পরেই যে আমাদের ভাগ্যটা ফিরবে না সেটা তারা যাওয়ার পরে বুঝতে পারে। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যে সকল লোক বা যে সকল ভাই বোনরা প্রবাসে যাচ্ছেন তার বেশিরভাগই কিন্তু অর্ধশিক্ষিত এবং অদক্ষ। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তারা কিন্তু কোনো কিছু শিখে যাচ্ছে না, তাদের স্কিল খুবই কম এবং তারা শিক্ষার হারও তাদের খুব কম।
তো এই জন্য দেখা যায় যে তারা দেশে যখন থাকে তখন মনে করে যে বিদেশে গেলে আমরা আমাদের জীবনের ইয়াটা পাল্টে ফেলবো, কিন্তু যাওয়ার পরে যখন এয়ারপোর্টে যাওয়ার পর থেকে যখন ইমিগ্রেশন থেকেই তারা বুঝতে পারে যে আসলে কতটা সহজ, যতটা সহজ ভেবেছে ততটা সহজ না। কারণ প্রথমেই আপনি দেখবেন যে যখন তারা এই দেশ থেকে কোনোভাবে পার হয়ে বিদেশের ইমিগ্রেশন পার হলো, তখনই তারা কিন্তু একটা ভাষার সমস্যায় ভুগে। হ্যাঁ, তারা কিন্তু তখন বুঝতে পারে না, প্রবাসী যখন যায় তখন ওই দেশের ভাষাটা তারা বুঝতে পারে না, কথা বলতে পারে না। হ্যাঁ, তখন তারা তাদের কিন্তু ওই সমস্যাটা ওইখান থেকেই শুরু হয়, কারণ তারা অতটা শিক্ষিত না। হ্যাঁ, এই একটা গেল। তারপরে যখন তারা শিক্ষিত হলেও যে আপনি এক বিদেশি ভাষা জানবেন এমন কিন্তু নয়। না 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 না, সেটা না, আমি সেটাই আসছি। আমি যাওয়ার পরে যে সমস্যাগুলো পরে প্রবাসীরা, সেটা আমি বলতেছি। তো তারপরে যখন তারা যায়, যখন কর্মক্ষেত্রে যায়, তখন কিন্তু তারা যেই কোনো কাজ শিখে যায় না, তাদের কোনো দক্ষতা নেই। হ্যাঁ, তাদের বিদেশ যেতে হবে, প্রবাসে যেতে হবে, কাজ করে ভাগ্য ফেরাতে হবে, ওই চিন্তাটা মাথায় রেখে যায়। তারা কিন্তু কোনো কিছু শিখে যায় না। কিন্তু তাকে যে নিচ্ছে বা যে কোম্পানি ভিসা দিচ্ছে, তার যে কাজটি, সে কিন্তু গিয়ে সেই কাজটি করতে পারছে না। তখন কিন্তু সে আরো একটি সমস্যার মধ্যে পড়ে। হ্যাঁ, একদিকে তার ভাষা জানা নেই, আর একদিকে সে কাজ পাচ্ছে না। হ্যাঁ, তো এই সমস্যাগুলোর মধ্যে পড়ে। যখন এর জন্য আমি বলি যে প্রবাসে যারা যেতে চাচ্ছে, বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছে, তারা হুট করে প্রবাসে যাব চিন্তা করেই কাউকে না কাউকে বলছে বা সঠিক পথে যাচ্ছে না বা সঠিকভাবে ভিসাটা যাচাই করছে না। হ্যাঁ, তো এই সমস্যাগুলো পড়ছে। এবং আমি তাই বলবো যে যারা বিদেশে যাবেন তারা অবশ্যই যে কাজে দক্ষ সেই কাজে ভিসা নিয়ে বিদেশে যাবেন, তাহলে আর সমস্যা হবে না। কারণ আমাদের প্রবাসে আপনি বর্তমানে আমাদের 30টি কাজের ডিমান্ড রয়েছে। যেমন আপনি যদি কেউ প্রবাসে যেতে চায়, সে যদি সড়ক ও ভবন নির্মাণ কিভাবে করে সেটি যদি শিখে যায়, নার্সিংটা যদি শিখে যায়, গৃহকর্মীরা মনে করে যে না, গৃহকর্মীর কাজ কি আসলে, বাসায় যে আমরা বাংলাদেশে যে কাজ করেছি সেই কাজটিই তো। হ্যাঁ, এই ভুলটাও কিন্তু তারা করে, কিন্তু আসলে বিদেশের কাজটা কিন্তু সেইটা না। গৃহকর্মী যে যায় তারা কিন্তু অনেক মেশিনের মাধ্যমে কাজ করতে হয়, অনেক ধরেন ইলেকট্রনিক জিনিসগুলো ইউজ করতে হয়, সে কিন্তু পারে না। তখন কিন্তু যার কাছে গেছে সেও কিন্তু ওইটাকে ভালোভাবে নেয় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আরো অনেক কাজ আছে, যেমন পোশাক তৈরির কাজ, রেস্তোরাঁর কাজ, ড্রাইভিং এর কাজ, ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, তারপরে হচ্ছে মেকানিক যে ধরনের কাজগুলো, তারপরে কাঠমিস্ত্রি, কৃষি কাজ, মানে এই কাজগুলো যেন শিখে তারপরে প্রবাসে যাওয়ার চিন্তা করে। এবং আমাদের বর্তমানে কিন্তু বাংলাদেশ সরকার প্রতিটি জেলাতেই কারিগরি শিক্ষার ব্যবস্থা করেছে। তাই আমি বলবো, অনুরোধ করবো যে আপনারা অবশ্যই প্রবাসে যদি যেতে চান, অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যাবেন, এবং অবশ্যই যে আপনাকে ভিসা দিবে সেটিকে আপনি সঠিকভাবে যাচাই করবেন। যাচাই করতে গিয়ে আপনি দেখবেন যে কাজের নাম কি, ধরন কি, কোম্পানির নাম আছে কিনা, বা কর্মস্থলের পরিবেশ কেমন, সেখানের আপনার শ্রম ঘন্টা কেমন, ভাতাটা কেমন। আপনি যখন প্রবাসে যাবেন তখন অবশ্যই একটা খরচ লাগবে আপনার। দেশ থেকে অর্ধশিক্ষিত এবং খুব গরিব মানুষগুলোই বেশি যাচ্ছে, তুলনামূলক বেশি যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় তারা কি করে, জমি জমা বিক্রি করে বিদেশে পাড়ি জমাচ্ছে। তো সেক্ষেত্রে তাকে চিন্তা করতে হবে যে আপনি বিদেশে যাচ্ছেন, আপনি যে কোম্পানিতে থাকবেন আপনার বেতনটা কত, সেই বেতন আপনি থেকে খেয়ে আপনার কত থাকবে, এবং আপনি কতদিনের মাধ্যমে আপনার আসল টাকাটা উঠাতে পারবেন, এসব চিন্তা ভাবনা করেই আপনি প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। একটু ইন্টারাপ্ট করি। কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো কলার, শুনতে পাচ্ছেন? হ্যালো কলার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আমাদের শুনতে পাচ্ছেন কলার? হ্যালো
হ্যালো কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা আপনাকে শুনছি। আপনারা জানেন হয়তো কেউ বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করে আসছে, অথবা কেউ বিএ পাস করে আসছে, কেউ আপনার অনার্স কমপ্লিট করে আসছে। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কিছু শিক্ষিত যুবক আছে যারা অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে কিন্তু চাকরি করতে পারে না। চাকরি করতে হইলে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ধরনের ঘুষ বিভিন্ন বড় পয়সা দিতে হয়। সেজন্য তারা চিন্তা করে যাই ইউরোপে চলে যাই। ইউরোপে যদি চলে যাই তাহলে আমার একটা লাইফ সেটেল হয়ে যাবে, পড়াশোনা যা করতে চাই যথেষ্ট। জি, আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার নাম বলে প্রশ্ন করুন দর্শক। জি, আমি হাফিজ কামরুল রশিদ, ইতালি ভেরোনা সিটি থেকে। গ্রিস থেকে? ইতালি ভেরোনা সিটি থেকে। ইতালির ভেরোনা থেকে। জি দর্শক, প্রশ্ন করুন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রশ্ন করুন দর্শক। জি, আমার একটা প্রশ্ন, ওই যে নার্গিস আপু বললেন যে বর্তমান ইতালি, ইউরোপে বা বিভিন্ন দেশে যারা আসছে বাংলাদেশের যুবক, তারা অত শিক্ষিত, কোন শিক্ষিত নয়। আপনি জানেন হয়তো বর্তমান ইউরোপে যারা আছে, কেউ বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করে আসছে, অথবা অনার্স কমপ্লিট করছে, ইন্টার করছে, বা মাদ্রাসা থেকে ফাজিল কমপ্লিট করছে, কামিল কমপ্লিট করছে, কিন্তু বাংলাদেশে একটা চাকরি করতে পারতেছে না। জি, বুঝতে পারছি। জি দর্শক, আপনি কে বলছিলেন? বাংলাদেশে একটা চাকরি করতে হলে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন বড় ধরনের পয়সা দিতে হয়, সেখানে তারা প্রবাসে আসছে। আমরা বুঝতে পেরেছি দর্শক আপনার কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনার নাম কি বলছিলেন? আমরা শুনতে পারিনি দর্শক, আপনার নাম প্লিজ। আমার নাম হাফিজ কামরুল রশিদ। হাফিজ কামরুল রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভেরোনা থেকে আপনি যুক্ত হয়েছেন। আপনার প্রশ্নটি আমরা নিয়েছি, আমাদের অতিথি অবশ্যই উত্তর দিবেন। হ্যাঁ, এখানে যে কথাটা হচ্ছিল যে স্কিল নিয়ে কথা হচ্ছিল, এডুকেশন নিয়ে কথা হচ্ছিল। অবশ্যই অসংখ্য প্রবাসী আছে যারা স্কিল নিয়ে যাচ্ছে এবং এডুকেশন নিয়েও যাচ্ছে, তবে স্কিলটা নিলে বেশি ভালো হয়, এটাই আমাদের কথা ছিল। জি, আমি কায়সার ভাই, আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, আমি কিন্তু সবার কথা বলি না। আমি বলছি যে ম্যাক্সিমাম কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে যারা যাচ্ছেন, তা আমাদের কিন্তু চারটা ভাবে যাচ্ছে, যেমন পেশাজীবী এবং আধা দক্ষ, আধা দক্ষ এবং অর্ধদক্ষ, চারটা ভাবে যাচ্ছে। আমি কিন্তু পেশাজীবীদের কথা যারা যাচ্ছে তাদের কথা বলছি না, যারা দক্ষতা নিয়ে যাচ্ছে তাদের কথা বলছি না, যারা দক্ষতা ছাড়াই যাচ্ছে আমি কিন্তু তাদের কথা বলছি। আমি আমাদের এটা কিন্তু বেশি মধ্যপ্রাচ্যে কিন্তু দেখা যাচ্ছে যারা অদক্ষ তারা কিন্তু হুটহাট করে চিন্তা ভাবনা না করেই যাচ্ছে, আমি তাদের কথা বলছি। অবশ্যই আমাদের বিদেশে, আমাদের প্রবাসে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং দক্ষ ভাই বোনরা কাজ করছেন এবং প্রচুর রেমিটেন্স আসছে, এবং এই করোনাকালীন সময়েও বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স এই করোনাকালীন সময়ে কিন্তু বাংলাদেশে আসছে। তাহলে কিভাবে আসছে? অবশ্যই আমাদের দক্ষ ভাই বোনরা প্রবাসে আছেন বিধায়ী আজও আমাদের তাদের পাঠানো অর্থের কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা সচল আছে, তা না হলে কিন্তু কখনোই থাকতো না। আশা করি আমার প্রবাসী ভাই আপনি বুঝতে পারবেন, আমি কিন্তু দক্ষ যারা স্কিল নিয়ে গিয়েছেন আমি তাদের কথা বলছি না, আমি তাদেরকে সাজেশন করছি যে আপনারা যদি যান যারা অদক্ষ, অবশ্যই কাজটি জেনে গেলে কি হবে, আমাদের দেখবেন যে বাংলাদেশ থেকে যাচ্ছে একই কোম্পানিতে, ইন্ডিয়া থেকে যাচ্ছে, শ্রীলঙ্কা থেকে যাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা সেই কাজটিতে হয়তো দক্ষ না, তাই তাদের বেতনটা কম হয়, এবং অন্য অন্য জায়গা থেকে যারা যাচ্ছে তাদের কিন্তু দক্ষতার কারণে তাদের বেতনটা বেশি হয়। কিন্তু আমরাই কিন্তু ক্লেম করি যে আমি একই কাজ করছি, সেও একই কাজ করছে, তাহলে কেন আমার বেতনটা কমিয়ে দিচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু বিএনইটির সভাপতি স্যার সেও কিন্তু বলেছিলেন যে আমাদের অধিকাংশ বাংলাদেশিরাই যাচ্ছে অদক্ষ ভাবে,
তারা যদি একটু প্রশিক্ষণ নিয়ে যায়, তারা আমাদের যে কারিগরি প্রতিটা জেলায় যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, তারা যদি একটু প্রশিক্ষণ নিয়ে যায়, তারা যতটা দক্ষ আছে তার চেয়েও যদি আরো একটু দক্ষতা অর্জন করে প্রবাসে যেতে পারে, তারা তাহলে অনেক ভালো বেতনে কাজ করতে পারবে। 10 জন লোক অদক্ষ 10 জন লোক যে বেতন পাবে, 3 জন দক্ষ লোক সেই পরিমাণ বেতন পাবে। জি নার্গিস সুলতানা, আমরা তাদের কথা বলছি, আমি কিন্তু দক্ষ। আমরা আশা করব আমাদের দর্শক বুঝতে পেরেছে আপনার কথাটি। দর্শক আশা করব আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের অতিথি আজকে কি বলতে চেয়েছেন। মূলত আমাদের দেশে থেকে অনেকেই হুটহাট করে আসলে চলে যেতে চাচ্ছে বা হুটহাট করে চলে যাচ্ছেন। যারা হুটহাট করে চলে যাচ্ছেন, যারা সেই বিষয়ে ডিপার্টমেন্টাল স্কিলটা নিয়ে না যাচ্ছেন, তারাই বিপাকে পড়ছেন বা বিব্রতকর অবস্থায় পড়ছেন, এই কথাটাই বলেছিলেন আমাদের অতিথি। জি ধন্যবাদ নার্গিস সুলতানা আপনাকে। আমরা আবার একটু চলে যাব ভেরোনাতে, সেখানে যুক্ত আছেন ফারুক সাহেব। ফারুক সাহেব, আপনার কাছে আমরা জানতে চাইব, নতুন প্রবাসীরা যখন যান আপনাদের শহরে, তখন সেই প্রবাসীদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য আপনাদের কি কি কার্যক্রম রয়েছে বা কিভাবে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেন সেই সব নতুন প্রবাসীদের জন্য, এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ। একটা সুন্দর এবং অতি প্রয়োজনীয় একটা প্রশ্ন এটা, এবং এটা আমাদের সকল প্রবাসীদের প্রয়োজন। আলোচনায় প্রত্যেকটি কথাই খুবই গুরুত্বপূর্ণ। তবে যে সকল প্রবাসীরা নতুন ভাবে আসছেন, ঠিক আছে, দক্ষ অদক্ষ এবং প্রবাসে যেতে হবে, এগুলোর ঊর্ধ্বে সর্বোপরি যেটা প্রয়োজন, যে প্রবাসী আসার পরে সে তখন তার যেটা সবচেয়ে আগে প্রয়োজন, এটা হলো তার ভাষাগত শিক্ষা। আর ভাষাটা শিখতে হবে এজন্য যে সে যখন ভাষা শিখবে, ভাষা জানবে, তখন সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে। সর্বোপরি এটা শিক্ষিত অশিক্ষিত এটা আসবে পরে। যদি সে শিক্ষিত হয় কিন্তু সে মনের ভাব প্রকাশ করতে পারে না, তাহলে তার শিক্ষার এটা প্রকাশ করবে কিভাবে? সেজন্য আমি ফারুক সিকদার এবং আমাদের একটি সংগঠন, মানবাধিকার এবং সহায়তামূলক সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে আমরা অলরেডি কর্মসূচি চালু করে দিয়েছি, যে ভাষা শিক্ষার কর্মসূচি এবং ইনফরমেশন হলো, এটা ইটালিয়ান গভর্নমেন্টেরও একটা প্রোগ্রাম, যে একজন প্রবাসী যখন প্রথম দিন আসবে ইটালিতে, ঠিক দ্বিতীয় এবং তৃতীয় দিন সে এই ইনফরমেশন সেন্টারে গিয়ে এই 24 ঘন্টা, মানে 2 দিন 5 ঘন্টা করে 10 ঘন্টা এই কোর্সটা তার করণীয় করতে হবে। এটা আমরা অনেকেই জানি না। আরেকটা কলার এসছে। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটা কল নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন কলার? জি আমি ঢাকা থেকে লিনা বলছিলাম। জি লিনা আফরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের অতিথিরা শুনছেন আপনার কথা, প্লিজ আপনি প্রশ্ন রাখতে পারেন। জি ধন্যবাদ। আমি বরাবরই টাইমস 24টা আসলে দেখি আর দেখার ট্রাইও করি, কারণ হচ্ছে যে যারা আসেন অতিথিরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে প্রতিনিয়ত অনেক কিছু জানতে পারি তাদের মাধ্যমে, এবং আজকেও যারা অতিথিরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমন্ত্রণ আছেন। আর আমার প্রশ্ন যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো আসলে বিদেশে পাড়ি দিচ্ছে কাজের জন্য, তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক এক্সপিরিয়েন্স ছাড়া থাকে বা অনেক কিছু বোঝে না, সেজন্য ওখানে গিয়ে দেখা যায় অনেক প্রবলেমের মধ্যে ফেস করতে হয়, তাদেরকে যেতে হয়। তো সেক্ষেত্রে আসলে শ্রমিকদের আসলে কতটুকু দক্ষতা বা কিভাবে আসলে যাওয়া উচিত এখান থেকে, বাংলাদেশ থেকে, যে ওখানে গিয়ে যাতে প্রবলেম গুলো ফেস করতে না হয়। তো এই সম্পর্কে আসলে একটু মতামত আসলে একটু জানতে চাচ্ছিলাম যে কি করণীয়। আর হচ্ছে মেয়েদের বিষয়, যেটা যে নারীরা হচ্ছে যে ছুটছে বা বাইরে যে বেশি টাকার আশায় যে না ওখানে গেলে হয়তো ভালো কিছু একটা করবে, কিন্তু আসলে দেখা যায় বরাবর ওরা উত্তেজিত হয়ে আসতেছে, তাই না? তো সেক্ষেত্রে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে নারীদের ব্যাপারটা আসলে ওইখানে কতটা গ্রহণীয়, যে ওখানে যাওয়াটা ঠিক
হবে না, এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। জি, মেয়েদের ব্যাপারে জি, আমরা প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ লিনিয়া, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের অতিথি ফারুক সাহেব কথা বলবেন, আপনাকে বলবেন যে প্রবাসে যেতে হলে আসলে কি ধরনের স্কিল নিয়ে বা যেই দেশে যাবে সেই দেশের জন্য কি কি প্রিপারেশন থাকা উচিত, এটা ফারুক বলবেন। এবং এরপরে আমরা নার্গিস সুলতানার কাছে জানবো যে নারীদের ক্ষেত্রে যে প্রশ্নটি করেছেন, যে নারীরা গেলে তাদের কি কি ধরনের কাজ আছে বা তারা গেলে তাদের জন্য কাজের ক্ষেত্রটা কি রকম আছে বা রয়েছে কিনা সেই বিষয়ে শুনবো। জি ফারুক সাহেব, আপনার কাছে আমরা জানতে চাইবো। ধন্যবাদ ধন্যবাদ কলার এবং দুজন কলার কল করেছিলেন, একজন ভেরোনা থেকে, একজন ঢাকা থেকে। ভেরোনা থেকে হাফেজ কামরুল রশিদ, ধন্যবাদ আপনাকে। এবং ঢাকা থেকে মিস লিনা, ধন্যবাদ কল করার জন্য। লিনা আফরোজ, ওকে, লিনিয়া আফরোজ, ধন্যবাদ। ওখানে প্রশ্ন ছিল যে ঢাকা বাংলাদেশ দেশ থেকে প্রবাসে মেয়েরা কিভাবে যাবে, কি ধরনের প্রস্তুতি নিয়ে গেলে। মেয়েদেরটা নার্গিস সুলতানা উত্তর দিবেন। আপনার কাছে এই প্রশ্নটা রেখেছেন যে যেই দেশে যাবে একজন প্রবাসী হয়ে, সেই দেশের ক্ষেত্রে কি কি স্কিল বা কি কি দক্ষতা নিয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। স্কিল তার শিক্ষাগত যোগ্যতা অনুসারে অবশ্যই তার স্কিল থাকতে হবে। যদি এখানে আমাদের যে এই ইউরোপ প্রবাসের কথা বলি, এখানে যদি একজন ডাক্তার আসেন তাহলে সে অবশ্যই ডাক্তারি পোস্ট পাবেন, কিন্তু ডাক্তারি পোস্টে তার বাংলাদেশের ডাক্তার যখন এখানে এসে ডাক্তারি চাকরি করতে চাবেন, অবশ্যই তার কিছু করণীয় আছে। যেমন সে যদি বাংলাদেশ থেকে, যেমন তার সার্টিফিকেটটা ইটালিয়ান এম্বাসি থেকে এবং নোটারি পাবলিক করার পরে যখন তার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে এবং বাংলাদেশ ঢাকাস্থ ইটালিয়ান এম্বাসি থেকে অ্যাপ্রুভেল করে যদি এখানে আসেন বা আসার সুযোগ পাইলে ভালো, আর এনিহাউ যদি সে এখানে আসে তাহলে সে এখানেও তার সুযোগ রয়েছে। যেটা অনেকেই আমি দেখেছি যে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষিত হয়ে এসেছেন, কিন্তু এখানে এসেছে 1-1.5 বছর পরে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছেন, আবার অনেকেই পারছেন না। একটু আগে আমাদের এখানে কলার বলেছিলেন যে সে নিজে অনার্স করে এসেছে, কিন্তু সে তার যোগ্যতা অনুসারে চাকরি পাচ্ছে না। এটা তার সাথে আমি একমত। কেন পাচ্ছে না সেটাও আমি জানবো। এর জন্য যে অনেক শিক্ষিত লোক এখানে যে কন্ডিশনে আসে সেখানে তার শিক্ষাগত যোগ্যতাকে ব্যবহার করতে পারছে না। কয়েকটা কারণ আছে এখানে। দেখা গেছে যে সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করছে একটা নাম এবং সার্টিফিকেটে, কিন্তু ইতালিতে আসার পরে তার পাসপোর্ট হয়েছে অন্য নামে। যেমন অনেকেই তার সার্টিফিকেটের সাথে তার পাসপোর্টের সাথে মিল খুঁজে পান না। এই কারণে এগুলা ছোটখাটো কিছু কারণ আছে যেটা ঘটে যায় আমাদের জীবনে, বিশেষ করে প্রবাসীদের ঘটে যায়। দেখা গেছে যে উনি স্কুল সার্টিফিকেট এবং স্কুলে রেজিস্ট্রেশন করা, তার নাম আব্দুর রহমান হাওলাদার। সে ইতালিতে এসে তার নামটা করেছে সহজে ব্যবহার করার জন্য। এটা আমাদের সবাই আমরা করে থাকি যে আব্দুর রহমান বা আব্দুর রহিম বা সহজে লেখার জন্য। কারণ যত শর্টকাট নাম হবে, নাম করতে পারবে পাসপোর্টে, তার সবসময় নামটা ব্যবহার করতে সুবিধা হবে। এর জন্য দেখা যায় যে এ ধরনের একটা প্রবলেম থেকে যায় আমাদের ভিতরে, যে পাসপোর্টের সাথে আমাদের সার্টিফিকেটের মিল থাকে না বা বয়সের সাথে তার সার্টিফিকেটের মিল থাকে না, এবং সে তার শিক্ষাগত সার্টিফিকেটটাকে ইটালিতে বা ইউরোপের যে কোনো দেশে অ্যাপ্রুভাল করাইতে গেলে সেটা তার জন্য কোনো প্রমাণিত কিছু হতে পারে না। এর জন্য এই জিনিসটা অবহেলায় থেকে যায়। তবে হ্যাঁ, আরেকটা জিনিস আছে যে অনেক সময় সার্টিফিকেটের চাইতে নিজস্ব যোগ্যতাটাকে এখানে প্রাধান্য দিচ্ছে। যেমন আমাদের অতিথি নার্গিস আপা যেটা বলছেন যে তার অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা যদি থাকে, যেমন ভাষাগত অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং তার যে কাজ করার যে মন মানসিকতা,
এখন আমি যদি মনে করি যে না আমি প্রবাসে এসেছি, আমার এখনই টাকা ইনকাম করতে হবে, আমার এখনই পরিবারের প্রয়োজন মিটাইতে হবে, আমরা কিন্তু প্রবাসীরা সাধারণত এটাই করে থাকি। যে প্রবাসে যাই আমরা দ্রুত সংগ্রামে নেমে পড়ি যে আমার পরিবার এবং আমার নিজের প্রয়োজন মেটানোর জন্য আমার যে শুধু অর্থটাকেই বেছে নেই, কিন্তু অর্থ উপার্জনের যে ধরন বা এর জন্য আমাকে যে নিজেকে তৈরি করার যে একটা সময় দিতে হবে সেটা কিন্তু আমরা কেউ দিচ্ছি না। বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রবাসীরা এটা দিচ্ছি না। আমরা এসেই আমরা কর্মসংস্থানের খোঁজে নেমে পড়ি, এনিহাও যে কোনো কর্ম। অথচ আমার দেখা একজন আছেন যে উনি বাংলাদেশে তৎকালীন সময়ে 10-12 বছর আগে উনি এসেছিলেন, তৎকালীন সময়ে তিনি ওখানকার চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, যে কোনো এলাকার, আমি আবার সেটা বলবো না, কিন্তু উনি চেয়ারম্যান ছিলেন। কি যে কোনো কারণে সে চলে আসছেন প্রবাসে। আসার পরে সে এখানে এসে দেখা গেছে যে আপনি ডিশওয়াশের কাজ করতেছে। তো এভাবে তার 4-5 বছর চলে গেছে। 4-5 বছর পরে যখন আমার সাথে পরিচয় হলো তখন আমি তার ব্যাকগ্রাউন্ড, তার পারিবারিক সবকিছু আমি জানতে পারলাম। জানার পরে দেখলাম যে লোকটা কথা এবং তার যেই অ্যাটিটিউড, এতে প্রমাণিত যে সে একজন বাংলাদেশের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অথচ সে 4-5টি বছর কাটিয়ে দিয়েছে একটা রেস্টুরেন্টের ডিশওয়াশার হিসেবে। তখন তাকে বললাম যে ভাই আপনি এভাবে কেন আছেন? উনি বললেন যে ভাই আমি পরিস্থিতির শিকার। আমি আসার পরে আমার যে প্রয়োজন, আমার যেই দেনা রেখে এসেছি, আমি যে কর্জ রেখে ইটালিতে এসেছি 16-17 হাজার ইউরো, 17 লক্ষ টাকা দিয়ে এসেছে, এবং এই টাকাগুলা কিভাবে সে পরিশোধ করবে, এর জন্য সে যে কোনো কাজ যেটা প্রথমে পেয়েছে ওটাই ধরে শুরু করে দিয়েছে। কিন্তু আমি বলবো যে যদি একজন প্রবাসে এসে পড়েছে, প্রস্তুতি নিয়ে আসেনি, অসুবিধা নেই, এসে পড়েছে, আসার পরে যারা এখানে স্থানীয় প্রবীণ প্রবাসীরা আছেন, তারপরে এখানকার নেতৃস্থানীয় যে সকল ব্যক্তি ভাইয়েরা আছেন এবং সংগঠনগুলি আছেন, তাদের কাছে যদি যায়, তাদের সাথে যদি সলা পরামর্শ করে এবং তাদের কাছে যদি কোনো ধরনের সার্বিক সহযোগিতামূলক ইনফরমেশন চায়, আমি মনে করি যে সেখান থেকে ফল পাবে। এবং আমাদের মতো আমরা যারা সাংগঠনিক এবং সংগঠন এবং বাংলাদেশ এবং বিশ্বের প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, তাদের সাথে যদি তারা এসে যোগাযোগ করে, তাহলে আমরা তাদেরকে অবশ্যই বলবো যে আপনি প্রথমেই ভাষা শিখেন, যেই দেশে যান না কেন। প্রবাসী হিসেবে ভাষা শিখার বিকল্প নেই। ভাষা শিখার পরে যখন আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন, আপনি আপনার মনের মতো পছন্দের কাজগুলি খুঁজে নিতে পারবেন। আপনি বলতে পারবেন, আপনি একটা প্রতিষ্ঠানে গেলেন, এখানে বাংলাদেশে ও এখন চলে আসছে এই সিস্টেমটা যে এজেন্সি, জব এজেন্সি, জব অপরচুনিটি দেয় তারা। ইটালিতে বহু জব অপরচুনিটি এজেন্সি রয়েছে, আছে। আপনি আসার পরে যখন একটা জব এজেন্সিতে যাবেন। ফারুক শিকদার, আমরা আরেকটি কলারের সাথে কথা বলতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোথা থেকে বলছেন? ইউরোপ টাইমসের স্টুডিও থেকে বলছি কলার। আমি ঢাকা থেকে বলছিলাম, এই যে মারুনার বাংলাদেশ মুক্তিযোদ্ধা। জি, আসসালামু আলাইকুম। জি বলুন কলার। জি জি জি, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, কে বলছেন কলার আপনি? আসসালামু আলাইকুম, কে বলছেন কলার? ঢাকা থেকে। ওয়ালাইকুম সালাম, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম মারুনা রশিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান প্রজন্ম সমাজের মহাসচিব বলছিলাম। জি, আসসালামু আলাইকুম আপনাকে হারুন সাহেব। আমরা স্টুডিও থেকে বলছি, ইউরোপ টাইমসের স্টুডিও থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের অতিথিরা শুনছেন আপনার কথা, সম্মানিত কলার। জি, আমার আসলে প্রশ্ন আছে। অনেক সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করছেন জিয়াদুল ইসলাম কাউসার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে অতিথিদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনি সবসময় ব্যতিক্রম কিছু অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়ে থাকেন, এই জন্য আপনাকে তো ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের যে অতিথিরা আছেন তারা যুক্তিযুক্ত এবং অনেক সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছেন, তাদেরকে ধন্যবাদ। তবে আমি একটা বিষয় একটু আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার একটা প্রস্তাব দিতে চাই, যেটা যদি আপনারা বলতেন যে বিদেশে যে সমস্ত আমাদের শ্রমিকরা থাকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর যারা থাকে, বিদেশ থেকে আসার পরে তারা অনেক সময় কর্মহীন হয়ে পড়ে
তাদের শেষ সময়টুকু তারা অনেক সময় অর্থাভাবে তারা কষ্ট পেয়ে থাকে। যেমন যারা সরকারি চাকরি করে তাদের কোনো সরকারি চাকরির টাইম লিমিটেশনের পরে তারা কিন্তু আমৃত্যু সে মারা যাওয়ার পরেও কিন্তু তার ফ্যামিলি ওয়াইফ তার ছেলেরা কিন্তু একটা পেনশন পেয়ে থাকে, একটা ভাতা সরকারের কাছ থেকে পেয়ে থাকে। বাংলাদেশে যারা সরকারি কর্মচারী আছে তারা কিন্তু সরকারকে চালাচ্ছে, দেশের মেকানিজম করছে। আর যারা অর্থনৈতিক যোদ্ধা আছে, রেমিটেন্স যোদ্ধা আছে, তারা কিন্তু এই অর্থ দিয়ে পুরো দেশটাকে চালাচ্ছে, পুরো পৃথিবীর কাছে দেশটাকে পরিচিতি করছে। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু জীবনের শেষ বয়সে অনেকেই তারা যথেষ্ট অর্থভাবে কষ্টে তারা দিন যাপন করছে আমার জানা মতে। এক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা প্রস্তাব রাখতে চাই। যে প্রস্তাবটা হলো, যদি সরকারি বিদেশি যারা থাকে তাদের জন্য একটা নীতিমালা তৈরি করে বিদেশ থেকে যারা ফেরত আসার পরে সরকার যদি তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করে, সে যেটাই হোক না কেন, 5 বছর থাকছে এবং তার জন্য একটা রেশিও, 10 বছর যে থাকছে তার জন্য একটা রেশিও, 15 বছর যে থাকছে তার জন্য একটা রেশিও, এরকম একটা নীতিমালা তৈরি করে যদি যারা প্রবাসীদের জন্য যদি একটা পেনশনের ব্যবস্থা করে, তাহলে আমার মনে হয় যারা প্রবাসী যারা আছে তাদের অর্জিত অর্থটা বৈধ এবং লিগাল পথে বাংলাদেশে ঢুকবে, তারা টাকা পাঠাইতে উৎসাহ হবে এবং মানুষ বিদেশে লং টাইম স্টে করার জন্য উৎসাহ বোধ করবে, যে তারা থাকার জন্য আগ্রহ করতে হবে। এটাই আজকে আমার কথা, এর বাইরে কিছু না। যদি আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে এই প্রস্তাবটা পৌঁছানো যায় এবং সরকার যদি এটাকে বিবেচনা নিয়ে একটা নীতিমালা তৈরি করে বৈদেশিকদের জন্য বিদেশে যারা থাকেন তাদের জন্য যদি একটা পেনশনের ব্যবস্থা করা হয়, তাহলে মনে হয় আমাদের দেশ আরো 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 অনেক দূর অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে অতিথিদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব হারুনুর রশিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রজন্ম কমান্ডের সম্মানিত সদস্য সচিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সাধারণ সম্পাদক মহাসচিব, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং মূল্যবান একটি প্রস্তাবনা রাখবার জন্য। আমরাও মনে করি যে এই ধরনের প্রস্তাবনা আসা উচিত এবং আমাদের প্রবাসীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি বিবেচনা করবেন পেনশন স্কিমের। এই বিষয়টি নিয়ে ফারুক সাহেব আপনার কাছে আমরা একটু ইন্টারাপ্ট করতে চাই যে ফারুক সিকদার, আপনি তো শুনলেন, দর্শক বললেন যে প্রবাসীদের পেনশন স্কিমের বিষয়টা, আপনি এই বিষয়ে কি বলবেন বা কিভাবে দেখছেন বিষয়টা, যে কতটুকু যৌক্তিক আছে এবং আমাদের দাবিটা আমরা রাখতে পারি কিনা? ধন্যবাদ কলার, মুক্তিযোদ্ধা কমান্ড প্রজন্ম মহাসচিব। আমি যদি ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাংগঠনিকভাবে আমি তাকে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তার সুন্দর এবং কর্মমুখী এবং অতি প্রয়োজনীয় এই আর্গুমেন্ট তুলে ধরার জন্য। অবশ্যই শতভাগ প্রয়োজন। বর্তমান এই প্রবাসীদের যে অবস্থা হচ্ছে এবং তাদের যে প্রবাসীদের যে বয়স হয়ে যাচ্ছে, যেমন বাংলাদেশিরা মোর দেন 50 হয়ে যাচ্ছেন, 50 সালের উপরে থেকে এই প্রবাসে কাজ করে আসছেন। স্বাধীনতা যুদ্ধের পরপর থেকেই প্রবাসী চলে আসছেন এবং স্বাধীনতা যুদ্ধের আগের থেকেও অনেক প্রবাসী প্রবাস করছেন। পরবর্তীতে তারা বাংলাদেশের নাগরিক। আমার দেখা মতে আমাদের এই শহরের কথাই বলি, আমাদের এখানে 7-8 জন প্রবাসী আছেন যাদের বয়স 70 ছুঁই। তারা দেশ থেকে এসেছেন 40 বছর আগে। আমি শুধু আমার শহরের কথা বলি। এরপরে আমি যদি দেখি সারা ইটালি এবং ইউরোপ এবং ইংল্যান্ডে আমাদের শত হাজার ভাই বন্ধুরা আছেন যাদের বয়স 60 ঊর্ধ্ব, তাদের 70-এর কাছাকাছি বয়স, তারা আজকে নিরুপায়। এই যে একটা কথা এখানে বলেছেন আমাদের কলার, সম্মানিত কলার, যে কর্মহীন হয়ে পড়ে, তখন তাদের অবস্থা কি হয়? কর্মহীন হয়ে যাচ্ছে ভাই। আজকে একজন যখন 60 বছরের উপর বয়স হয়ে যায়, সে তার শারীরিক শক্তি হারিয়ে ফেলে, তার কর্মদক্ষতা থাকলেও তার কিছু করার নেই, কারণ তার প্রয়োজন ফুরিয়ে গেছে। কোম্পানি তাকে নিতে চায় না, কারণ তরুণদের ভিড়ে বয়স্কদের প্রয়োজন একটু কম থাকে, হোক সেটা প্রবাসে হোক সেটা দেশে। আজকে এই 60 প্রবাসী যখন নিরুপায় হয়ে তার আপন দেশে ফিরে যায় বা যেতে হয়, তখন সে
প্রবাস থেকে দেশে গিয়েও সে অসহায়ত্ব ফিল করে। কারণ কি, তার আয় রোজগার সব বন্ধ হয়ে যায়, তার স্বাভাবিক জীবন চালিকা বন্ধ হয়ে যায়, তার সামাজিক যে একটা স্ট্যাটাস বা তার যে সামাজিক যে একটা অবস্থান সেখানেও তাকে অবহেলিত হয়ে থাকতে হয়। তাই আজকে অতি প্রয়োজন যে, তবে আমি ধন্যবাদ জানাই তার আগে, আমি যে এই কথাটি শেষ করার আগে, যে ধন্যবাদ যে সরকার এবং মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন প্রবাসীদের জন্য, যে 2% যে প্রণোদনা, এটা একটি আমি মনে করি যে এটা একটি প্রথম স্টেপ ভবিষ্যৎ চিন্তা ভাবনা করার জন্য। এই ধরনের একটি সুন্দর পদক্ষেপের জন্য সরকার এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাই। তবে হ্যাঁ, এই 2% প্রণোদনা আমাদের প্রবাসী ভাই বন্ধুদের জন্য যথেষ্ট নয়। এই জন্য যে সকল প্রবাসী ভাই বন্ধুরা আজকে এই 60 বয়স হয়ে গেছে এবং 70-এর কাছাকাছি 70 বছর বয়স হয়ে গেছে, হতে পারে সে 10, 20, 15 বছর প্রবাস করেছে, কিন্তু আমার দেখা অনেক 30-35 বছরের প্রবাস করেছে, আজকে তারা অসহায় বেশি। এই কারণে এই প্রবাসে আরেকটা প্রবলেম হচ্ছে তাদের জন্য, যে তারা যখন তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলছে তখন তারা বিভিন্ন সোশ্যাল বেনিফিট থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এজন্য যে তার রেগুলারিটি হারিয়ে যাচ্ছে। রেগুলারিটির ভিতরে যেমন তার এখানকার যেই স্যানিটারিজ অথরিটি যে তাকে একটা অনুমোদন দিয়ে থাকে, সেটা সে আর রিনিউ করতে পারছে না। কি কারণে? যে তার কোনো পেমেন্ট হচ্ছে না গভর্নমেন্টে, কারণ সে একটি কন্ট্রাক্টের চাকরি করতে পারছে না, আর চাকরি সে পাচ্ছে না এই জন্য যে তার বয়স হয়ে গেছে। এখন যদি আপনার তরুণদের সংখ্যা থাকে বেশি, তখন বয়সদের প্রয়োজনীয়তা কম হয়ে যায়। আমি যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে আমার কোম্পানিতে আমি যদি কোনো ধরনের কর্মী নিয়োগ দেই, আমি চিন্তা করব যে 20, 25, 30 বছরের তরুণদের নিয়োগ দেব আমার উৎপাদন বাড়ানোর জন্য। কিন্তু আমি কখনোই অ্যালাউ করব না যে 60 বয়সের একজন বৃদ্ধকে আমার কোম্পানিতে নিয়োগ দেব। আমি যদি তাকে দয়া করি তাহলে সেটা সম্ভব। আর জানেনই তো যে ইকোনমিক গেইন কখনো দয়ার দরদি হয় না, এটার প্র্যাকটিক্যাল, এটার কর্ম দিয়ে হয়ে থাকে। তাই আমি এই বয়স্ক প্রবাসীদের জন্য অবশ্যই এটা আমি সরকার এবং সরকার প্রধানদের নিকট আমি আবেদন করব যে সর্বোপরি সকল বিবেচনার ঊর্ধ্বে এই বিবেচনাটি করা উচিত। তো এই বৃদ্ধ এবং প্রবীণ প্রবাসীদের জন্য, তাদের জন্য সরকারিভাবে একটি স্থায়ী পেনশনের ব্যবস্থা চালু করবেন এবং তাদের স্বাভাবিক জীবন চালিকা চলমান রাখার জন্য সহায়ক ভূমিকা থাকবে। এবং আমি এই সকল পরিবারদের আমি বলবো আরেকটি কথা, যে অনেক প্রবাসী 35 বছর প্রবাস করেছে, সে 2-3 বছর ধরে বলছে আমি দেশে চলে যাব, তার দেশের ফ্যামিলির সাথে সময় দিবেই করছে। ইন দ্য টাইমে কি হলো, এই যে করোনা পিরিয়ডে আমার দেখা যে সকল ভাই বন্ধুদের বয়স 65 বছর, এই 55 বছর, 60 বছর, তারা বলতো আমাকে যে ভাই আর 2-4টা বছর প্রবাস করে চলে যাব, নিজের দেশে যে থাকবো, সবার সাথে থাকবো। এই করোনা ভাইরাসে তার মৃত্যু হয়ে গেছে। আজকে তার নিজের দেশে থাকা হলো না, তার দেশে যাওয়া হলো না, তার আত্মীয় স্বজনদের সাথে তার যে একটা আন্তরিক বসবাস সেটাও তার করা হলো না। একজন এই প্রবাসী তার জীবন শেষ করে দিল। এখন আসেন, তার পরিবারের অবস্থা কি হবে? যদি সে প্রবাস ফেরত দেশে যেতে পারতেন, বার্ধক্য জীবনে সরকারের পেনশন নিয়ে হলেও সে তার পরিবারকে স্বাবলম্বিতা দিয়ে তার পরিবার পরিচালনা করতে পারতেন। আজকে দেখেন এই বৃদ্ধ এবং প্রবীণ প্রবাসীরা তার জীবনটাকে শুধু সংগ্রামী দিয়ে গেলেন, অতপরে তার জীবনটা এবং মৃত্যুটাও প্রবাসে করে গেলেন। তার যে সন্তান এবং পরিবার রয়েছেন তাদেরকে তারা নিরুপায় রেখে গেলেন। আমাদের সরকার এবং আমাদের যে এই উচ্চ পর্যায়ের যে প্রশাসনিক এবং সরকারি যে নেতৃবৃন্দ রয়েছেন, তাদের উচিত এই সকল পরিবারদের প্রতি একটু দৃষ্টি দেওয়া এবং তাদেরও একটা পেনশনের ব্যবস্থা করা। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক শিকদার। আপনি চমৎকার করেই বলেছেন যে যথার্থই রয়েছে যে আমাদের প্রবাসীদের জন্য পেনশন স্কিমের আওতায় ভুক্ত করা। জি, আপনি যুক্ত থাকুন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার কাছ থেকে আমরা শেষের বক্তব্য শুনবো। আপনার
কাছ থেকে শুনবো আপনার যে আন্দোলন সেটা নিয়েও একটু কোড আকারে আমরা নোট আকারে একটু শুনবো পয়েন্টগুলো। তার আগে আমরা একটু যেতে যাচ্ছি নার্গিস সুলতানা, আপনার সাথে আমরা জানতে চাই যে আপনি তো একটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন, তো আপনার ফাউন্ডেশন সম্পর্কে শুনবো। তার আগে আমরা একজন বোন কল করেছিলেন, জানতে চেয়েছিলেন যে প্রবাসে মেয়েদের বা নারী শ্রমিকদের কতটুকু সুযোগ রয়েছে সেই বিষয়টা ছোট্ট করে একটু বলবেন। এরপর আপনার মঙ্গলালয় ফাউন্ডেশন সম্পর্কে আমরা শুনবো এবং আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা একটু বক্তব্য ছোট করে নিতে চাই। ধন্যবাদ কাউসার ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি যে যিনি যে প্রশ্নটি করেছেন। সে কথা বলতে যে দক্ষতা থাকলে দেশে এবং বিদেশে সব জায়গায় সুযোগ আছে কাজ করার। তো সেক্ষেত্রে আমি বলবো যেই যাক, নারী হোক পুরুষ হোক, যেই যাক প্রবাসে গেলে সে যেন নিজে যেই কাজের জন্য যাচ্ছে সেই কাজের দক্ষতা অর্জন করে তারপরে যায়। হ্যাঁ, নারীদের জন্য বিদেশে প্রচুর পরিমাণে কাজের ব্যবস্থা রয়েছে এবং সে কাজ করতে পারবে, সেখানে থেকে ভালোভাবেই কাজ করতে পারবে, জীবনের মোড় ঘুরাতে পারবে। তবে অবশ্যই তাকে যাওয়ার আগে সে যে কাজের জন্য যাচ্ছে সেই কাজের অভিজ্ঞতা নিয়ে যেতে হবে। এবং অবশ্যই যেমন ফারুক ভাই, আমার যে অতিথি ফারুক ভাই বেশ সুন্দর করে যেটি বলেছেন যে ভাষাগত যে সমস্যাটা, সেটা শিক্ষিত হোক আধা শিক্ষিত হোক যেই হোক না কেন, শুরুতে যার জানা না থাকে সে সেই সমস্যাটির মধ্যে আসলে পড়ে যায়। সেক্ষেত্রে আমি আবারও বলবো যে যে দেশেই যান না কেন প্রথমেই যে জিনিসটি জানবেন সেখানে সে দেশের ভাষাটা কি, প্রাথমিক যেই ভাষাটা আপনার প্রয়োজন কথা বলতে, আপনি কি খেতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, যে অল্প কিছু ভাষা আপনি অবশ্যই শিখে যাবেন। এবং যে কাজের জন্য যাবেন অবশ্যই তার আগে যাওয়ার আগে আপনাকে জানানো হবে যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, কি কাজের জন্য যাচ্ছেন, ওই অভিজ্ঞতা নিয়ে অবশ্যই যাবেন। এবং আশা করি আপনার গেলে অবশ্যই বিদেশে প্রবাসে যেরকম উৎসাহ নিয়ে যাচ্ছেন অবশ্যই সেভাবে আপনারা ওখানে ভালো থাকবেন। আর মঙ্গলালয় ফাউন্ডেশনের কথা আসলে অনেকবারই লাইভে এসে বলেছি, আজকে একটু সংক্ষিপ্ত করে বলছি। সেটি হচ্ছে যে এই করোনাকালীন সময়েই আসলে মঙ্গলালয় ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা হয় এবং আমরা কিছু ফ্রেন্ড সার্কেল মিলেই এই করোনাকালীন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই সংগঠনটি প্রতিষ্ঠা করি। এবং এটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য, যে বাংলাদেশের অসহায় মানুষদের পাশে আমরা থাকবো। আর সেই কারণেই আমরা পাঁচটি শাখা নিয়ে কাজ করছি। প্রথম শাখাটি হচ্ছে সকলের তরে মানবের তরে। এখানে অসহায় নিপীড়িত মানুষদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এবং দ্বিতীয়টি হচ্ছে বাঁচতে শেখাই। এখানে আমরা বিনামূল্যে মানে রক্তদানের মাধ্যমে নিয়মিতভাবে সেবা দিয়ে তার চিকিৎসা নিশ্চিত করছি। এবং তৃতীয়টি হচ্ছে বটবৃক্ষের ছায়াতলে। এখানে আমরা বৃদ্ধা মানুষদের সহায়তা করছি, তাদের আর্থিক এবং দ্রব্য মানে যার যেভাবে প্রয়োজন চিকিৎসা দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। এবং আর 4 নম্বর আমাদের শাখাটি হচ্ছে ওরাও মানুষ। এরা হচ্ছে পথশিশুদের নিয়ে আমরা কাজ করছি। তাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক যে তাদের প্রয়োজনগুলো মৌলিক চাহিদাগুলো মেটানোর চেষ্টা করছি। আর একটি 5 নাম্বারটি হচ্ছে আমাদের সাংস্কৃতিক শাখা। ও এই শাখাটির মাধ্যমে আমরা সবাই আসলে সংস্কৃতি মনা মানুষ ছাড়া আসলে মানুষ না। প্রতিটি সামাজিক সংগঠন বলি, যে সংগঠনগুলি কাজ করতে গেলে সাংস্কৃতিক মন থাকতে হবে, মানুষকে ভালোবাসার বা আনন্দ করে কাজটি করতে হবে। তো এই জন্য আমরা একটা শাখা রেখেছি। এই 5টি শাখা আমরা বুঝতে পেরেছি আপনার মঙ্গলালয়ের কার্যক্রম সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা ছোট করে যদি আমাদের ইউরোপ টাইমসের দর্শকদের জন্য আপনার কিছু বলার থাকে ছোট করে একটু আমরা শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ইউরোপ টাইমস এর দর্শক, টাইমস 24 এর দর্শক আমি হচ্ছে আমাদের আপনজন। কারণ তারা আছেন বলেই আমরা আছি, তারা আছেন বলেই, তারা সাপোর্ট করছেন বলেই আমরা প্রতি মঙ্গলবার, শুক্রবার, শনিবার এসে আমরা প্রোগ্রাম গুলো করতে পারছি। তো দর্শকদের কাছে আসলে বলার কিছু নাই, শুধু বলবো যে আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। আর করোনা আসলে শেষ হয়নি, তো যতদূর
সংলাপ, যদি অপ্রয়োজনে বাইরে যাবেন না এবং গেলে অবশ্যই মাস্ক ইউজ করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, দূরত্বটা বজায় রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবসময় টাইমস 24 এর সাথে থাকবেন এবং ইউরোপ টাইমস এর সাথে থাকবেন, কাউসার ভাইয়ের সাথে থাকবেন, আমাদের সবার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ নার্গিস সুলতানা আপনাকে। আমরাও স্বাগত জানাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা কথা বলবো আমাদের আরেকজন অতিথি ফারুক শিকদারের সাথে। তার আগে আমরা একটু কয়েকটি কমেন্ট আমরা পড়তে চাচ্ছি। অসংখ্য কমেন্ট করেছেন, অনেকের কল আমরা সবাই কল আমরা রিসিভ করতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত, এবং সকলের কমেন্টস আমরা নিতে পারবো না বলে আমরা দুঃখিত। তবে আমরা কয়েকটি কমেন্টস নিতে চাচ্ছি। হারুনুর রশিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান প্রজন্ম কমান্ডের মহাসচিব, তিনি বলেছেন যে তার প্রস্তাব প্রবাসীদের জন্য পেনশনের ব্যবস্থা করা উচিত, যেমন 10, 15, 20, 25, 30 বছর বিদেশ করলে রেমিটেন্স পাঠানোর পরে সেইটার উপরে বেসিস করে একটা যেন পদক্ষেপ না হয়। এবং তিনি আরো লিখেছেন, রিয়াজুল ইসলাম কাউসার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর অনুষ্ঠানের জন্য, এবং যারা অতিথি আছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। লিনি আফরোজ, তিনিও আমাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। রেজিনা পারভিন, সাইকোথেরাপিস্ট, উনি লিখেছেন, উনিও বলেছেন শুভেচ্ছা, কৃতজ্ঞতা। মিলান বাংলা প্রেস ক্লাব কৃতজ্ঞতা জানিয়েছে। এছাড়াও অসংখ্য দর্শকরা আমাদেরকে কমেন্টস করে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চলে যেতে চাচ্ছি ফারুক শিকদারের কাছে। ফারুক শিকদার, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। তো আপনাকে আমরা যেটা জানতে চাইবো যে আপনি তো গত শনিবার একটি প্রোগ্রাম করেছেন যেটা মানবতার কল্যাণের জন্য এবং প্রবাসীদের কল্যাণের জন্য ইতালি সরকারের কাছে কিছু দাবি দেওয়া উল্লেখ করেছেন। সেই দাবি দেওয়াগুলো যদি আমরা একটু ছোট্ট করে নোট আকারে যদি একটু পয়েন্টগুলো বলতেন, তাহলে আমরা মনে করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের গভর্নমেন্টের নলেজও গেল, তাহলে ডিপ্লোম্যাটিক যারা রয়েছেন আমাদের দূতাবাসগুলো এই বিষয়টি আমলে নেবেন বলে আমরা বিশ্বাস করি। যদি নোট আকারে একটু বলেন ছোট্ট করে। ধন্যবাদ রিয়াজুল ইসলাম কাউসার ভাই আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমি এই তো 2 দিন আগে আমাদের যে আন্দোলনটা করেছিলাম, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং এটাকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমরা যেহেতু কাজ করে থাকি, সেই লক্ষ্য নিয়ে এই করোনা ভাইরাসের এই কোভিড-19 মুহূর্তে সরকারের ধার্য করা নতুন যে আইন ডিপিসিএম, এই ডিপিসিএম কে আমরা এই ডিপিসিএম আইন যে সন্ধ্যা 6টার পরে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা এদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবে এবং এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে যে সকল কর্মী বাহিনী শ্রমিকরা কাজ হারাচ্ছেন এবং তাদের উপায়, তো আমরা এরকম 5টা আর্গুমেন্ট তৈরি করেছি সরকারের প্রতি, মাননীয় ইটালিয়ান সরকারের প্রতি। সেই আন্দোলন নিয়ে আমরা মাঠে নেমেছিলাম এবং সফল সুন্দরভাবে আন্দোলন আমাদের সমাপন হয়েছিল। আমি প্রথম আর্গুমেন্টটা ছিল বর্তমান লকডাউনের ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও মালিক শ্রমিকের ক্ষতিপূরণ দিতে হবে। 2 নম্বর অপশন ছিল পর্যাপ্ত স্যানিটারি অ্যাম্বুলেন্স হেলথ সার্ভিসের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর আর্গুমেন্ট ছিল অনুদান সমান্তরাল ভাবে বাটোয়ারা করতে হবে, কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম ইটালিয়ান গভর্নমেন্ট কর্তৃক যে অনুদান দেওয়া হয়েছিল দেশ ইটালিয়ান এবং প্রবাসীদের, এটা একটি উপযোগী একটি প্রজেক্ট ছিল সরকারের। ইটালির ইতিহাসে এই ধরনের কর্মকাণ্ড কখনো করতে পারেনি বা এরকম মুহূর্তে আসেনি। তো এবার আমরা দেখেছি ইটালি বিশাল উদারতার পরিচয় দিয়েছিলেন যে প্রবাসী এবং ইটালিয়ানদের কাউকে সে আলাদা চোখে দেখেনি, একই বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন এবং এটা বর্তমান ইটালিয়ান সরকার কিন্তু আমরা এটাও দেখেছি প্রবাসীরাও কিন্তু ইটালি সরকারের তহবিলে কিন্তু ত্রাণ সামগ্রীর তহবিলে কিন্তু আমরা ত্রাণও দিয়েছে, মানে অর্থনৈতিক ভাবেও সহযোগিতা করেছে। জি, বলছিলেন যে অবশ্যই এই তো আমরা একে অপরের জন্য, আমরা একটা প্রবাসে আছি। আমি আমার কোভিড-19 এর ভিতরে লাস্ট কোভিড-19 এর ভিতরে আমি একটা ম্যানিফেস্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমরা প্রবাসীরা প্রস্তুত ইতালির দুর্দিনে তাদের পাশে থাকতে,
ইটালির সরকারকে আমি ধন্যবাদ দিয়েছিলাম যে সরকার আমাদেরকে যেভাবে আগলে রেখেছেন, আমাদেরকে বঞ্চিত করেননি, এবং শুধু ইটালিয়ান নাগরিকদের কি তারা উপকার করেনি, উপকারের মাত্রাটা উভয়ের জন্য সমান রেখেছিলেন। আমাদেরকেও তারা নিরুৎসাহিত করেনি, আমাদেরকে তারা টেনশনে ফেলে দেননি। আমরা আমাদেরকে যেহেতু উপকার করেছে, আমি সেই ধন্যবাদ জ্ঞাপনের জন্য একটি সেমিনার ম্যানিফেস্ট করেছিলাম, সেখানে ইটালিয়ান সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম, এবং আমি তাকে বলেছিলাম আমরা প্রবাসীরা যে কোনো প্রয়োজনে প্রস্তুত। ইনশাআল্লাহ আমার সংগঠন থেকে আমি এই ইটালির যে কোনো দুর্যোগ, ঘূর্ণিঝড় এবং যে কোনো অগ্নিকাণ্ড ঘটে, আমরা আমাদের এবং আমার টিম সেখানে আমরা উইলিংলি ভলেন্টারি সার্ভিস হিসেবে সেখানে সার্ভিস দিই। এবং আমি আশা করব প্রবাসী হিসাবে আমরা মনে করি আপনার মতো যারা কমিউনিটি লিডার্স আছে তাদের জন্য আমরা গর্বিত, এবং বাংলাদেশ গর্বিত। যে কাজটি আমাদের সকলেরই করা উচিত সেটি আপনারা করছেন, এর জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে। আর আপনার আমরা অনুষ্ঠানে একদম ফারুক সাহেব শেষের দিকে আসছি, আমরা জানতে চাইবো যে আমাদের এই ইউরোপ টাইমসের অনুষ্ঠানের দর্শকদের জন্য আপনি অ্যাজ এ কমিউনিটি লিডার হিসাবে আপনার কি বলার আছে, এবং নতুন প্রজন্মের জন্য আপনার কি বলার আছে, ছোট্ট করে একটু আমরা আপনার পয়েন্ট এখানে শুনতে চাই, কারণ আমরা একদম টাইম সংক্ষেপ। ধন্যবাদ। আমি দ্রুত আমার 4 নম্বর অপশনটা এবং 5 নম্বর অপশনটা বলে দেই যে আমাদের এই রিসেন্ট আন্দোলনের কি ছিল। আমাদের 4 নম্বর অপশন ছিল যে বাসা ভাড়া, বাসা এবং প্রতিষ্ঠান ভাড়া স্থগিত বা অনুদান ধার্য করতে হবে, সকল ধরনের বিল মওকুফ করতে হবে, না হয় শিথিল করতে হবে। কারণ কি, এই করোনা পিরিয়ডের ভিতরেই কিন্তু এই সহায়তাটা দরকার। 2 মাস পরে যখন করোনা চলে যাবে তখন সহায়তা করলে লাভ হবে না, কিন্তু সহায়তাটা করতে হবে বর্তমানে, এখনই। এই ধরনের আর্গুমেন্ট। এবং 5ম আর্গুমেন্ট ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদ ও ফ্রান্সে ঘটমান পরিস্থিতির কঠোর নিন্দা জানানো হয়েছে, এবং সেখান থেকে আমরা বিশ্বের সকল স্তরের শান্তিকামী মানুষের শান্তি সহ অবস্থান কামনা করছি, এবং সকল অ্যাগ্রেসিভ মুভমেন্টের তীব্র নিন্দা জানিয়েছি। এভাবে হলো আমাদের এই সমাবেশটা আমাদের শেষ হয়েছে। এবং আমি যেহেতু আমাদের শেষ মুহূর্তে চলে এসেছি, আমি বলবো যে করোনা পিরিয়ডে সকল প্রবাসীরা সতর্ক অবস্থানে থাকবেন, কেউ নিরুৎসাহিত এবং কেউ হাল ছেড়ে দিবেন না। বেঁচে থাকার জন্য আমাদের সর্বোপরি যে একটা উপায়, সেটা হলো আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। যে যে ধর্ম পালন করি ধর্মের উপর বিশ্বাস রাখতে হবে, এবং ধর্মের নিয়মগুলি পালন করে যে কোভিড-19 এর যে সিস্টেম সরকার এবং আমাদের সোশ্যাল ভাবে প্রকাশিত আছে, এগুলিকে আপনারা মেনে চলবেন, এবং সবাই নিজের প্রতি একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন যে না, আমি পারবো, আমি আগামী দিনও দেখতে চাই এবং ভবিষ্যৎ নিয়ে সকলের সাথে বসবাস করতে চাই। এরকম সৎসাহস নিয়ে থাকুন, দেখবেন যে সকল বালা মুসিবত আপনাকে আঘাত করতে পারবে না এবং কাটিয়ে উঠতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই এবং টাইমস 24 টেলিভিশনকে, এবং ধন্যবাদ জানাই আমাদের সহ অতিথি নার্গিস সুলতানা আপাকে তার সুন্দর তথ্য এবং যুক্তিযুক্ত কারণগুলি তুলে ধরার জন্য, এবং প্রবাসীদের কল্যাণে এটা অবশ্যই কার্যকর ভূমিকা রাখবে। ধন্যবাদ সবাইকে। সেটা মনে করি যে প্রবাসীদের কল্যাণে এবং আমাদের অবশ্যই এই আলোচনাগুলো কার্যকরী ভূমিকা রাখবে, এবং এই আলোচনা থেকে যা ফুটে উঠেছে সেগুলো থেকে অবশ্যই আমাদের সরকার, বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, যারা ফরেন মিনিস্ট্রি সংশ্লিষ্ট রয়েছেন, তারা অবশ্যই আমলে নেবেন এবং সেই ভাবে যথাযথ পদক্ষেপ নেবেন, এমনটি প্রত্যাশা রেখে আমরা বিদায় নিব। আমাদের সাথে দর্শক যুক্ত ছিলেন আজকে 2 জন অতিথি, নার্গিস সুলতানা প্রতিষ্ঠাতা মঙ্গলালয় ফাউন্ডেশন, এবং যুক্ত ছিলেন ফারুক শিকদার সভাপতি আন্তর্জাতিক প্রবাসী শ্রম এবং মানবাধিকার কল্যাণ মানবাধিকার আন্দোলন। আপনাদের 2 জনকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদেরকে কল করে এবং কমেন্টস করে, যারা কমেন্ট বক্সে আপনারা বক্তব্য রেখেছেন, সকলকেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইউরোপ টাইমসের পক্ষ থেকে। দর্শক, এই অনুষ্ঠানটির মধ্য দিয়েই আমরা চাই সারা বিশ্বের যত প্রবাসী রয়েছে তারা ঐক্যবদ্ধভাবে তাদের নিজস্ব যে দাবি রয়েছে, তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো পয়েন্ট আকারে তুলে ধরবে, এবং বাংলাদেশ সরকার সেগুলো সমাধানের জন্য বিভিন্ন দূতাবাস কেন্দ্রিক নির্দেশনা দেবেন, এমনটি প্রত্যাশা আমরা রাখতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমাদের এই ইউরোপ টাইমসের প্রোগ্রামটি পরিচালনা করা। দর্শক, আগামী অনুষ্ঠান ঠিক সোমবার বাংলাদেশ সময় রাত 9টায় এবং ইতালি সময় বিকাল 4টায়
আবারও দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং যে যেই দেশেই থাকেন না কেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া